না, ভিতরে অনেক গোলাগুলি হইতেছে এবং তো ওইখানে মানে 2009 সালে পিলখানা ট্র্যাজেডি শুধু একটি বিদ্রোহ ছিল না, এটি ছিল বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত। নীরবে ও আড়ালে থেকে এই আঘাতটা করেছিল ভারত। বিডিআর বিদ্রোহের কথা বলা হলেও সে সময় ভারতের প্রায় হাজারখানেক লোক ঢোকানো হয়েছিল বাংলাদেশে। পরবর্তীতে যাদের কোনো হদিস মেলেনি, গা শিউরে ওঠা সেই ভয়ঙ্কর পরিকল্পনার প্রমাণ মিলেছে 17 বছর পর এসে। সম্প্রতি বিডিআর বিদ্রোহ নিয়ে গঠিত তদন্ত কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে বলে জানিয়েছে তদন্ত কমিশন। জানানো হয়েছে, পিলখানার নারকীয় ঘটনাটির আগে 921 জন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছিল। তাদের মধ্যে অনেকের হিসাব মেলেনি। বিভিন্ন আন্তর্জাতিক রচনায় গোয়েন্দা তথ্য ও সাক্ষ্যে দেখা গেছে বিদ্রোহের ফলাফলে সবচেয়ে বেশি সুবিধাভোগী ছিল ভারত। এজন্য সরকারকে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাইতে সুপারিশও করেছে তদন্ত দল। এছাড়া পিলখানার সে ঘটনায় দলগতভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে। জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তাই বলছে। 2009 সালে বর্বর সেই হত্যাযজ্ঞ শুধু সেনাবাহিনী নয়, গোটা রাষ্ট্র ব্যবস্থার উপর গভীর আঘাত এনেছিল। রাষ্ট্রের নিরাপত্তা, প্রতিরক্ষা কাঠামো, গোয়েন্দা সক্ষমতা সবকিছু নিয়ে প্রশ্ন উঠেছিল। বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা, নতুন সরকারের প্রতি চাপ, প্রশাসনিক দুর্বলতা সব মিলিয়ে ব্যাপারটি শুরু থেকেই শুধু একটি বিদ্রোহ বা ক্ষোভের বিস্ফোরণ হিসেবে সীমাবদ্ধ থাকেনি, বরং দেশ বিদেশের নানা পক্ষের ভূমিকা, স্বার্থ আর কৌশল নিয়ে বিভিন্ন বিশ্লেষণ তৈরি হতে পারে। ঠিক এই জায়গাতেই ভারতের ভূমিকা নিয়ে গুঞ্জন, অভিযোগ ও ভিন্ন ধরনের রাজনৈতিক ব্যাখ্যা উঠে এসেছে, যা আজও বিতর্কের বিষয়। সমালোচকদের একটি অংশ শুরু থেকেই সন্দেহ প্রকাশ করে যে এমন একটি ভয়াবহ হত্যাযজ্ঞে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার ভূমিকা থাকতে পারে। বিশেষ করে ভারতকে নিয়ে যে অভিযোগগুলো উঠে আসে তা মূলত দুই ধরনের। একটি হলো ঘটনার পূর্বাপর প্রেক্ষাপট, আরেকটি হলো ঘটনার পর ভারতের ভূরাজনৈতিক লাভ। নতুন সরকার তখন মাত্র 2 মাস আগে ক্ষমতায় এসেছে। প্রশাসন এবং গোয়েন্দা সংস্থাগুলো নতুন নেতৃত্বাধীনের অধীনে নিজেদের অবস্থান ঠিকমতো গুছিয়ে নিতে পারেনি। এই দুর্বলতা, সিদ্ধান্তহীনতা ও বিশৃঙ্খলা সমালোচকদের মতে যে কোনো বিদেশি শক্তির কাছে একটি কূটনৈতিক সুযোগ তৈরি করতে পারত। ভারতের বিষয়ে ধারণা তৈরি করার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল ঘটনাকালীন সময়ে ভারতের দ্রুত প্রতিক্রিয়া ও সরকারকে দেওয়া পরামর্শ, যা অনেকের কাছে অস্বাভাবিক লেগেছিল। অভিযোগকারীরা মনে করেন, যখন চলছে, যখন ভারতীয় নেতৃত্ব বাংলাদেশের সরকারকে শান্তিপূর্ণ সমাধানের পরামর্শ দেয় এবং সেনাবাহিনীকে তৎক্ষণাৎ অভিযান চালাতে নিরুৎসাহিত করে, এই বিষয়টি বিতর্কের জন্ম দেয়। সমালোচকরা বলে আসছেন, সেনাবাহিনী যদি তখনই অভিযান চালাতো তবে হয়তো অনেক অফিসার বাঁচতেন, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব বাহিনীর উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং আন্তর্জাতিক পরামর্শ মেনে চলতে বাধ্য হয়েছিল। এই পরামর্শের উৎস ও উদ্দেশ্য নিয়ে যুক্তিতর্ক আজও থামেনি। সমালোচকদের মতে, ভারত চায়নি বাংলাদেশের সামরিক বাহিনী তখনই শক্ত অবস্থানে যাক, কারণ 2007 সালের জরুরি অবস্থার সময় সেনাবাহিনীর উত্থানকে ভারত খুব বেশি ইতিবাচকভাবে নেয়নি। তারা নতুন রাজনৈতিক নেতৃত্বকে প্রাধান্য দিতে চেয়েছিল, ফলে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়ায় তাদের নীতিগত কূটনৈতিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে, এমন যুক্তি অনেক বিশ্লেষক তুলে ধরেন। এর পাশাপাশি আরও একটি অভিযোগ হলো, বিডিআরের অভ্যন্তরে দীর্ঘদিন ধরেই ছিল অসন্তোষ, দুর্নীতি, বেতন প্রণোদনা বৈষম্য, সেনা অফিসারদের প্রাধান্য, এসব বিষয়ে ক্ষোভ। এই ক্ষোভের সুযোগ কেউ ব্যবহার করেছে। সমালোচকদের মতে, কোনো গোয়েন্দা সংস্থা যদি এমন বিশৃঙ্খলা তৈরিতে আগ্রহী হতো, তাহলে তাদের লক্ষ্য হতো বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামরিক কাঠামোকে দুর্বল করা। ভারতের বিশেষ স্বার্থ ছিল সীমান্ত নিরাপত্তা ও বাংলাদেশের নীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার। পিলখানা হত্যাযজ্ঞের মাধ্যমে সেনাবাহিনীকে মানসিকভাবে আঘাত করা এবং নেতৃত্বকে দুর্বল করা, সমালোচকদের মতে সেটি ভারতের জন্য একটি কৌশলগত সুবিধায় পরিণত হয়। ঘটনার পর দেখা যায় বাংলাদেশের সামরিক নেতৃত্ব কয়েক বছরের জন্য মনোবল হারিয়ে ফেলে। সেই সময় সাহসী প্রতিরোধমূলক অবস্থান বা কঠোর নিরাপত্তা নীতি গ্রহণের ক্ষেত্রে এক ধরনের ভয়, আশঙ্কা ও সতর্কতা তৈরি হয়। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এই মনস্তাত্ত্বিক চাপ ছিল ভারতের পক্ষে সুবিধাজনক, এমন যুক্তিও রয়েছে। কেননা পরবর্তী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ ভারতের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা চুক্তি করেছে, যার মধ্যে ট্রানজিট, সীমান্ত চুক্তি, সমুদ্র সীমার বিষয়ে আপোষ, সহযোগিতা চুক্তি, আঞ্চলিক সন্ত্রাস দমন, এসবই ভারতের দীর্ঘমেয়াদী লাভের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ঘটনার পর আরেকটি প্রশ্ন ওঠে, কেন ভারত সবচেয়ে দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং কেন তাদের রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশ সরকারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করে? সমালোচকদের দাবি, ভারতীয় গোয়েন্দা বিডিআরের ভেতরের অসন্তোষ, নেপথ্যে উত্তেজনা এবং বিদ্রোহের সম্ভাবনা সম্পর্কে আগে থেকে জানত কিনা সেই তথ্য প্রকাশ না করার অভিযোগও অনেকেই তোলে। যদিও এসব অভিযোগের প্রমাণ নেই, তবে প্রশ্ন জাগে, এত বড় হত্যাযজ্ঞের কোনো পূর্ব সংকেত কি কেউ পায়নি? কেউ যদি পেয়ে থাকে, তাহলে সেটি কার কাছে ছিল? এই প্রশ্ন থেকেই ভারতের ভূমিকা নিয়ে গুঞ্জন আরও বাড়ে। আরেকটি বিশ্লেষণ হলো
যদি বাংলাদেশ সেনাবাহিনী তখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে যেত বা দেশ অরাজকতার দিকে ধাবিত হতো, তাহলে বাংলাদেশের ওপর ভারতের সরাসরি প্রভাব খাটানো কঠিন হয়ে যেত। কিন্তু সেনাবাহিনী গণহত্যায় ভেঙে পড়ে, রাষ্ট্র প্রশাসনেরা তারা পিছিয়ে পড়ে এবং নতুন রাজনৈতিক নেতৃত্বকে ভারতের ওপর আরও নির্ভরশীল মনে করা হয়। সমালোচকদের মতে এটাই ছিল ভারতের বড় সুবিধা, তাদের কূটনৈতিক কৌশল আর দক্ষিণ এশিয়ায় শক্ত অবস্থান নিশ্চিত করা, ছোট প্রতিবেশী দেশগুলোর উপর প্রভাব বিস্তার, এটি ভারতের দীর্ঘমেয়াদী নীতির অংশ। ফলে পিলখানা হত্যাযজ্ঞের পর বাংলাদেশ যে দুর্বল অবস্থায় পড়েছিল তা ভারতের জন্য রাজনৈতিকভাবে লাভজনক বলে বিশ্লেষণ করা হয়। এই ঘটনার পর বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। বিডিআরকে ভেঙে নতুন বাহিনী বা বিজিবি গঠন, বাহিনীর কাঠামো পুনর্গঠন, সীমান্ত নীতি পরিবর্তন, প্রশিক্ষণ আধুনিকায়ন ও সবকিছুতেই ভারতের সঙ্গে সহযোগিতা বাড়ে। ভারতীয় নিরাপত্তা নীতি, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদ মোকাবেলায় বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটিও অনেক বিশ্লেষক ভারতের লাভের তালিকায় রাখেন, কারণ পিলখানার পর দুর্বল মানসিকতা ও রাজনৈতিক চাপের মধ্যে থাকা বাংলাদেশ ভারতের নিরাপত্তা চাহিদা আরও বেশি গুরুত্ব দিয়ে পূরণ করতে শুরু করে। আরেকটি আলোচনার জায়গা হলো ঘটনার বিচার ও তদন্তে ভারতের দিকে আঙুল ওঠার ধারাকে কখনো গুরুত্ব দেওয়া হয়নি, বরং দ্রুত বিচারের উপর গুরুত্ব দেওয়া হয়। শত শত আসামের বিচার হয়েছে, বড় বড় শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু নেপথ্যের সম্ভাব্য আন্তর্জাতিক সংযোগ বা বিদেশি গোয়েন্দা হস্তক্ষেপের বিষয়ে কোনো গভীরভাবে অনুসন্ধান করা হয়নি। এই কাঠামোগত ত্রুটি বা তদন্তের সীমাবদ্ধতা ও সন্দেহ বাড়িয়েছে। সমালোচকদের মতে যে দেশের প্রতিটি বড় ঘটনার পেছনে জটিল রাজনীতি থাকে, সেখানে এমন একটি হত্যাযজ্ঞের নেপথ্য নিয়ে নীরবতা অস্বাভাবিক। এই নীরবতা অনেককে ভাবিয়েছে এতে কার স্বার্থ জড়িত ছিল, কারা চেয়েছিল এই তদন্ত গভীর না হোক। একদিকে সেনাবাহিনীর নেতৃত্বে ক্ষতবিক্ষত, অন্যদিকে নতুন রাজনৈতিক সরকার, আন্তর্জাতিক কূটনীতির চাপে ঠিক এই জায়গায় ভারত আরও বেশি সুবিধা পেতে শুরু করে। ট্রানজিট সুবিধা, বন্দর ব্যবহারের অনুমতি, প্রতিরক্ষা সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময়, এসব ক্ষেত্রে বাংলাদেশ আগের তুলনায় অনেক বেশি সহযোগিতামূলক অবস্থান নেয়। আর এই সহযোগিতা ভারতের জন্য কূটনৈতিকভাবে একটি বড় জয়। সমালোচকরা বলেন পিলখানা ট্র্যাজেডি বাংলাদেশের নিরাপত্তাকে ভেঙে দেয়, কিন্তু ভারত তার কৌশলগত লক্ষ্যগুলো অর্জন পূরণের সুযোগ পায়। এটিও বলা যায় যে যদি সেনাবাহিনী সামরিকভাবে শক্ত অবস্থান বজায় রাখত, তাহলে ভারত যদি নির্দিষ্ট কিছু আঞ্চলিক চুক্তি সহজে বাস্তবায়ন করতে পারত, সেনাবাহিনী দুর্বল হলে যে সরকার ক্ষমতায় থাকে তার বাহিনী ও নিরাপত্তা কাঠামোর উপর রাজনীতির নিয়ন্ত্রণ বাড়াতে পারে, আর এই রাজনৈতিক নেতৃত্বের উপর আন্তর্জাতিক চাপ প্রয়োগ করাও তুলনামূলক সহজ হয়। এই পরিস্থিতিতে ভারতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছিল এমনটাই যুক্তি। যদিও এসব গুঞ্জন, অভিযোগ ও বিশ্লেষণ রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তৈরি করে, কিন্তু প্রমাণের অভাবের কারণে এগুলো চূড়ান্ত সত্য হিসাবে প্রতিষ্ঠিত হয়নি। তথাপি বাংলাদেশের জনমনে যে সন্দেহ, আক্ষেপ বা ব্যথা আছে, তা থেকেই এসব আলোচনার জন্ম। পিলখানা ট্র্যাজেডি শুধু একটি বিদ্রোহ বা হত্যাযজ্ঞ ছিল না, বরং এটি একটি রাষ্ট্রের নিরাপত্তা কাঠামো কিভাবে মুহূর্তে ভেঙে পড়তে পারে, আর এ ভাঙনের পরবর্তী সময়কে বিদেশি শক্তিগুলো কিভাবে কূটনৈতিকভাবে কাজে লাগাতে পারে, এ ঘটনার পর সেই আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে।